প্রিয় দর্শক, স্বাগত টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। শুরুতেই চলুন জেনে নিই আজকের সংবাদ শিরোনামগুলো। এফবিআইকে ঘুষ দিয়ে গোপন তথ্য সংগ্রহের মামলায় রিজভী আহমেদ সিজারকে ৪২ মাসের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের হোয়াইট প্লেন ফেডারেল আদালত। একদিন বিরতির পর ফের ভারী তুষারে ঢেকে গেছে পুরো নিউইয়র্ক। অচল হয়ে পড়েছে জীবনযাত্রা, কমিউনিটির ব্যবসা বাণিজ্যেও মন্দা। নিউইয়র্কের লাগোর্ডি এয়ারপোর্টে অবতরণ করতে যেয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল ডেল্টা এয়ারলাইন্সের বিমান, আহত ২৪ যাত্রী। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলুন বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর সদস্যকে ঘুষের বিনিময়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় এক রাজনীতিকের সন্দেহজনক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গোপন তথ্য ফাঁসের চেষ্টার চাঞ্চল্যকর এক মামলায় রিজভী আহমেদ সিজারকে ৪২ মাসের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের হোয়াইট প্লেন্স ফেডারেল আদালতের বিচারক। আগামী ২৪ এপ্রিল তাকে কারাগারে রিপোর্ট করতে হবে। ৩.৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সিজার বর্তমানে জামিনে আছেন। একই মামলায় ঘুষ লেনদেনে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের নাগরিক জোহানেস স্থারেরকে ২.৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার প্রধান আসামি এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিকের সাজার বিষয়ে আগামী ৩০ এপ্রিল আদেশ দেবে এই আদালত। ২০১৩ সালের ১৩ই আগস্ট গ্রেপ্তার হন থলের ও সিজার। গত ১৭ই অক্টোবর আদালতে দোষ স্বীকার করেন তারা। চলমান তুষারপাতে একদিন বিরতিতে ফের ভারী তুষারপাতে ঢেকে গেছে পুরো নিউইয়র্ক। জমে থাকা বরফ না গলতেই অব্যাহত এই তুষারপাতে অচল হয়ে পড়েছে মানুষের জীবনঘড়ি, যার প্রভাব পড়েছে সিটিতে চলাচলকারী ট্যাক্সি, বাস এবং এমটিএস সার্ভিস সহ ব্যবসা বাণিজ্যে। এদিকে তুষারপাত আর অন্যদিকে তীব্র ঠান্ডা, বৈরী এই আবহাওয়ায় কেউ বা আবার শারীরিক অসুস্থতায় পড়েছেন। বিস্তারিত রয়েছে শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। Every year, some countries move their clocks forward in the spring, only to move them back in the autumn. ডেলাইট সেভিংসের জন্য যুক্তরাষ্ট্রে প্রতি বছরের নভেম্বরের শুরুতে ঘড়ির কাঁটা যে ১ ঘন্টা কমিয়ে দেওয়া হয়, শীতের শেষ ভাগে বসন্তের আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে তা ফের পূর্বের নিয়মে ফিরিয়ে আনা হয়। আর তাতেই পাওয়া যায় দিনের দৈর্ঘ্য বাড়ার পাশাপাশি বসন্তের আগমনী বার্তা। কিন্তু জলবায়ুর প্রভাবে পুরো বিশ্বের আবহাওয়া এখন টালমাটাল। ৮ মার্চ ঘড়ির কাঁটা ঘুরিয়ে আনার আগে অস্বাভাবিক এই তুষারপাতেই যার বড় প্রমাণ। দিনের আলো গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও স্নোয়ের প্রভাবে জনজীবনে ফিরে আসেনি স্বাভাবিকতা। তুষারস্তূপে এখনও ঢাকা পড়ে আছে পার্কিং করা গাড়ি, রাস্তাঘাট, ড্রাইভওয়ে। এরই মধ্যে জমে থাকা স্নোয়ের স্তূপ থেকে পার্কিং করা গাড়ি বের করছেন অনেকেই। এ যেন অন্যরকম এক দৃশ্য। সর্বদা জেগে থাকা নিউইয়র্কের রাস্তাঘাট, চারিদিকে শুনশান নীরবতা আর শুভ্র তুষারে ঢাকা। খুব বাজে অবস্থা। তুষারস্তূপ এবং কর্দমাক্ত পরিবেশে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে নগরীর বাসিন্দাদের। নেহায়েত প্রয়োজনের তাগিদে দুর্ঘটনার আশঙ্কার মধ্যে ঘর থেকে বের হন অনেকে। চালাইতে গেলে মানে স্লিপারি করে একদিকে যাওয়ার ইচ্ছে করলে দেখা যায় হঠাৎ করে অন্যদিকে নিয়ে যায়, যার জন্য এটা খুবই রিক্সি ড্রাইভ করাটা এই মুহূর্তে আর কি। ২-৩ সপ্তাহ যাবতই প্রচুর স্নো পড়তেছে, যে স্নোটা নাকি মানে পুরোপুরি গলতেছে না, কিছু থাইকা যাইতেছে আর ওইটার উপরে আবার পড়তেছে। আমরা ক্লিন করি ঠিকই, কিন্তু আবার নতুন করে পড়ে। কিছু করার নাই, এই জীবনটাই তাগিদের, কারণ প্রবাসের জীবনটা, কারণ এখানে কাজ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। যত বড় পয়সা থাকুক আপনার বের হতে হবে। কারণ কালকে অবশ্যই আমরা বের হয়েছি, আগামীকাল মনসুন বিক্রম রেজিস্ট্রেশনের অভিষেক। কালকে এই জন্য আমরা এখানে এসেছি কিছু শপিং করার জন্য এবং রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়েছি। এই কারণে অন্যান্য দিনের তুলনায় গাড়ি চলাচলের সংখ্যাও ছিল হাতে গোনা, তবুও থেমে নেই স্নোয়ের দেশের বাসিন্দাদের জীবন ঘড়ি। অব্যাহত তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্বের নিয়মে ঘড়ি কাটা হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু জনজীবন স্বাভাবিক হবে কি সে প্রশ্ন নিউইয়র্কবাসীর। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউইয়র্ক। বৃহস্পতিবার সকালে নিউইয়র্কের লাগোর্ডি এয়ারপোর্টে অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান। এয়ারপোর্টের সীমানা বেষ্টনীতে আছড়ে পড়ে এটি, এতে আহত হন ২৪ জন যাত্রী।
127 জন যাত্রী ও 5 জন ক্রু সহ আটলান্টা থেকে নিউ ইয়র্কে আসছিল বিমানটি। জানা গেছে প্রচণ্ড তুষারপাতের কারণে অবতরণের মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশের সীমানা বেষ্টনীর মধ্যে ঢুকে পড়ে MD-88 নামের এই এয়ারক্রাফটটি। বিমানটির ইমার্জেন্সি ডোর দিয়ে এরপর একে একে নেমে আসেন যাত্রীরা। যাত্রীদের মধ্যে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল তুষারপাত উপেক্ষা করে এ সময় বিমান থেকে বেরিয়ে আসে সবাই। এদিকে পোর্ট অথরিটি কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটি অবতরণের জন্য সম্ভাব্য সব চেষ্টাই করেছিল এর পাইলট। This morning at LaGuardia Airport about 11:05 a.m., Flight 1068 from Atlanta to LaGuardia veered off runway 13. It was approaching from the northwest. The plane was landing. The runway is about 7,000 feet, approximately 45 to 5,000 feet down the runway. The aircraft veered to the left. It never made contact with the water. The aircraft was carrying 127 passengers and 5 crew members. Happily, there are only minor injuries that have been reported. At this point, we believe 2 passengers have been transported to hospitals. That number may change. Shortly before the incident at approximately 11:05, 2 planes landed and reported, quote, good braking action on the runways. The runway, this particular runway, had been plowed shortly before the incident, and pilots on other planes reported good braking action. I think the pilot did everything he could to slow the aircraft down. Obviously, the pilot and the co-pilot's good efforts were reflected in the fact that there were only minor injuries. বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বিএনপি জামাত নেতৃত্বাধীন 20 দলীয় জোটের চলমান আন্দোলনের 2 মাস অতিবাহিত হতে চলল। আন্দোলনের রাজনৈতিক সহিংসতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক। কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালেও বারবার তা উপেক্ষিত হচ্ছে। এর মধ্যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির আদেশ সমস্যা সমাধানের বদলে পরিস্থিতি আরও জটিল করেছে। দর্শক, এ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন টেলিফোনে সরাসরি কথা বলবো ঢাকার গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে থাকা চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেলের সাথে। মারুফ কামাল খান সোহেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি নিউ ইয়র্কের টাইম টেলিভিশন স্টুডিও থেকে বলছিলাম, শাহাদাত হোসেন। থ্যাংক ইউ, আপনাকে আমি শুনতে পাচ্ছি। তো জনাব মারুফ কামাল খান, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তো আপনারা কি আশঙ্কা করছেন? যে কোনো মুহূর্তে কি উনি গ্রেফতার হতে পারে, অথবা আপনাদের ভাবনা কি? না, এটা খুব সংক্ষেপে বলা কঠিন, কেননা বর্তমানে বাংলাদেশে আইন প্রক্রিয়া, আদালত, বিচারিক প্রক্রিয়া কোন পর্যায়ে আছে এবং কি ধরনের নিরপেক্ষতা এবং ন্যায় বিচার বাংলাদেশে এখন চলছে সে সম্পর্কে বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্ববাসী কম বেশি অবহিত রয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এখন আদালতে যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোর বেশিরভাগই, অধিকাংশ মামলাই যেগুলো বিচারাধীন রয়েছে, যেগুলো বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এগুলো মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই জরুরি শাসন আমলে জারি করা হয়েছিল। এই মামলাগুলো করা হয়েছিল এবং একই ধরনের মামলা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও করা হয়েছিল। কিন্তু সবগুলো মামলাই, প্রায় অধিকাংশ সকল মামলাই, বর্তমান প্রধানমন্ত্রীর মামলাগুলো এগুলো নিঃশেষিত হয়েছে এবং বেগম খালেদা জিয়ার মামলাগুলো জোরালো করা হয়েছে। এবং এই সমস্ত মামলায় যত ধরনের বেগম খালেদা জিয়াকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হেনস্থা করা সম্ভব হয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা করা হচ্ছে। এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই এখন মনে করে যে বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের আদালত ব্যবস্থা মুখে যাই বলা হোক না কেন স্বাধীন নয় এবং এর পেছনে সরকারের হাত রয়েছে, বিচারিক ব্যবস্থার উপর সরকারের হস্তক্ষেপ রয়েছে এবং এই বিচারিক ব্যবস্থা স্বাভাবিক পন্থায় চলছে না। এবং রাজনৈতিক উদ্দেশ্যে সরকার বেগম খালেদা জিয়াকে হেনস্থা করবার জন্যই আদালতকে ব্যবহার করছেন এবং এই সমস্ত মামলাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা। এই সময়ে বেগম খালেদা জিয়া আদালতে যাননি যে কথা আপনি বললেন, এটা সঠিক নয়। তিনি আইন মেনে চলেন, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, এবং দেখেছেন আপনারা যে যখনই তিনি সুযোগ পেয়েছেন, যখনই তার পক্ষে সম্ভব হয়েছে, তিনি আদালতে গিয়েছেন। এবং এখন সারা বাংলাদেশে একটা অস্বাভাবিক অবস্থা চলছে, এবং আপনারা এটাও জানেন সর্বশেষ তিনি যেদিন আদালতে উপস্থিত হয়েছিলেন, সেই আদালত এলাকায় সরকারের দলের সমর্থক, বিশেষ করে আরো সুনির্দিষ্টভাবে বলে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা তার গাড়ি বহরের উপর হামলা করেছিল, এবং সেখানে একটা চরম অনিরাপদ অবস্থার সৃষ্টি করা হয়েছিল। সেই হামলায় অনেকে আহত হয়েছিলেন, এবং সেখানে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা ছিলেন তারা কিন্তু সেখানে হামলাকারীদের, সশস্ত্র হামলাকারীদের নিবৃত্ত করবার পরিবর্তে বিএনপির নেতাকর্মীদের উপরে, সেখানে যারা জমায়েত ছিলেন তাদের উপরে এবং জনসাধারণের উপর তারা কাঁদুনের গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ এবং নানান ধরনের উৎপীড়ন করেছিলেন। এবং আপনারা আরো বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন যে এই ঘটনার পর এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই হামলা, সরকারি দলের সমর্থকদের হামলার ছবি, সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবার পরেও, প্রচারিত হবার পরেও সেই হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো মামলা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়নি, তাদেরকে আইন আমলে আনা হয়নি। এবং আরো আশ্চর্যের বিষয় যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সেই ঘটনার দায়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কারাগারে রাখা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এগুলো আপনারা জানেন, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং আরো অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আচ্ছা, তাহলে কি এই পরিপ্রেক্ষিতে আদালতে যাওয়ার যে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, বিঘ্নিত হয়েছে। এবং সেই আশঙ্কা থেকে বারবার আদালতকে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরাপত্তা নিয়ে খুব সুস্থ স্বাভাবিক অবস্থায়, এই যে পুলিশের ছত্রছায়ায় সরকারি দলের সশস্ত্র ক্যাডাররা যেভাবে হামলা করছে, এই পরিস্থিতি বহাল থাকলে তার পক্ষে আদালতে নিরাপদে হাজিরা দেওয়া, আইনের প্রতি, আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হওয়া, আইন মান্য করে চলা, এটা কিন্তু কঠিন হয়ে পড়েছে, প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সরকারের কাছ থেকে কিন্তু গ্যারান্টি। আমি যেটা জানতে চাচ্ছি তাহলে, আপনারা যেমনটি বলছিলেন যে বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি বৃহৎ রাজনৈতিক দল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেটি বলছিলাম, তো আপনারা কি তাহলে শুধুমাত্র নিরাপত্তার অভাবেই কি বেগম খালেদা জিয়া আদালতে হাজির হচ্ছেন না অথবা হাজিরা দিচ্ছেন না, এটাই কি মূল ইস্যু? তিনি আদালতে হাজির হচ্ছেন না, হাজিরা দিচ্ছেন না, এই কথাটা তো আমি এর আগেই বললাম যে এটা সঠিক নয়। তিনি নিরাপত্তার অভাবে হয়েছেন, যখনই মূলত নিরাপত্তার অভাবে, এবং এখানে তাকে যে পরিস্থিতিতে রাখা হয়েছে সেটাও তো সারা বিশ্ববাসী দেখছে, দেশবাসী দেখছে, সকলেই দেখছে। সুতরাং একটি অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক সব নিয়মে সবকিছু চলবে, এটা তো প্রত্যাশা করার কোনো সুযোগ নেই। এবং সরকার যে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছে নিরাপত্তার ক্ষেত্রে এবং তার অবস্থান বর্তমানে তিনি তার যে রাজনৈতিক কার্যালয়ে আছেন সেখানে যে পরিস্থিতি এবং অবস্থা সৃষ্টি করা হয়েছে, সবগুলো মিলেই তার পক্ষে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। এবং যাতে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে তিনি যেতে পারেন এবং নিরাপদে ফিরে আসতে পারেন তারপরে গন্তব্যস্থলে, সেই পরিস্থিতির গ্যারান্টি সরকারের কাছ থেকে বেগম জিয়ার আইনজীবীরা প্রত্যাশা করেছিলেন। এবং বলা হয়েছিল সরকার সুনিশ্চিত এই নিরাপত্তার নিশ্চয়তা দিলে এবং প্রত্যাবর্তনের নিশ্চয়তা দিলে তিনি অবশ্যই হাজির হবেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে স্পষ্ট করে সেই নিরাপত্তা বিধান করবার চেষ্টা করা হয়নি। এবং সরকার যে নিরাপত্তা বিধান করবে না সেটা তো এর আগে প্রমাণিত হয়েছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে কিন্তু বলা হয়েছে, জনাব মারুফ কামাল খান, তাহলে এই মুহূর্তে যেমনটি আপনি বলছিলেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রভাবিত, পুরো আইনি প্রক্রিয়াও প্রভাবিত, তো এই মুহূর্তে যেহেতু বেগম খালেদা জিয়ার উপরে গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং অন্য একটি মামলায় কিন্তু আমরা দেখেছি যে তল্লাশির কথা বলা হয়েছে, তো সবকিছু মিলিয়ে তাহলে এই পুরো আইনি প্রক্রিয়াকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, আইনের মধ্য দিয়ে নাকি কিভাবে আপনারা বিষয়টিকে? না, আমি তো আগেই বলেছি, আমি আগেই বলেছি আইন আদালতের প্রতি, আইনি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়ার প্রতি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সম্পূর্ণভাবে শ্রদ্ধাশীল। সেই কারণেই কিন্তু
এই ব্যবস্থার প্রতি যে ব্যবস্থা সম্পর্কে সম্যক অবহিত হওয়া সত্ত্বেও, জানা সত্ত্বেও কিন্তু বেগম খালেদা জিয়া আদালতে যাচ্ছেন, আইনজীবীদের মাধ্যমে তার বক্তব্য পেশ করছেন, তিনি সশরীরে যখন সম্ভব হচ্ছে তিনি আদালতে যাচ্ছেন, এবং যখন তিনি যেতে পারেন নাই তার আইনজীবীদের মাধ্যমে কিন্তু তিনি আদালতের কাছে আবেদন করেছেন। সুতরাং সেটা আমরা দেখেছি আদালতের প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়াতে তিনি অনুসরণ করছেনই, সেটা তো চলছেই, সেটা চলমান আছে বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এটা সম্পূর্ণ, আপনি যেটা বললেন, রাজনীতি প্রভাবিত এবং সরকার বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে তার বিরুদ্ধে। সুতরাং একই সঙ্গে আইনগত প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া অনুসরণ যেটা করার দরকার তার প্রতি সেটা তো করা হবেই, সঙ্গে সঙ্গে এটা রাজনৈতিক ভাবেও এটা মোকাবেলা, দুই পন্থাতেই মোকাবেলা করা হচ্ছে এবং হবে। ধন্যবাদ জনাব মারুফ কামাল খান। আমি আরেকটি প্রশ্ন করতে চাই। তো এই যে গ্রেপ্তারি পরোয়ানা এবং তল্লাশির যে আদেশ, এর মধ্য দিয়ে কি আপনি কি মনে করছেন যে আলোচনার যে পথ, আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটি চাপ রয়েছে দু দলের উপরই আলোচনা করবার, তো এই গ্রেপ্তারি পরোয়ানা এবং তল্লাশি আদেশ এগুলোর মধ্য দিয়ে কি আলোচনার পথ কি রুদ্ধ হয়ে গেল, নাকি সামনে আলোচনার পথ খোলা আছে? না, দুদলের উপর চাপ রয়েছে এটা কিন্তু মানে কথাটা সঠিক নয়। এ কারণে সঠিক নয় যে বিএনপি দীর্ঘদিন ধরে মানে বছরাধিক সময় ধরেই কিন্তু আলোচনার মাধ্যমে একটা নিষ্পত্তির কথা বিএনপি বলে আসছে। কেননা আপনারা জানেন যে সংকটটা কোথা থেকে উৎসারিত হয়েছে। সংকটটা উৎসারিত হয়েছে একটি প্রতিদ্বন্দ্বিতাহীন, একটি ভোটারবিহীন একটি নির্বাচন করার মধ্য দিয়ে, যার ফলে দেশে কোনো জনপ্রতিনিধিত্বশীল সরকার বর্তমানে নেই। জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছেন। সুতরাং একটি জনগণের সম্মতির ভিত্তিতে, ভোটের ভিত্তিতে একটি প্রতিনিধিত্বশীল সরকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্যই বিএনপি সংগ্রাম করছে, এবং বিএনপি অবশ্যই জানে যে এটা আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে। কেননা আলোচনা ছাড়া, আন্দোলন হলেও আলোচনা ছাড়া একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির সামনে আর কোনো নিষ্পত্তির রাস্তা খোলা নেই। কেননা যে নির্বাচনটা হবে সে নির্বাচনটা কি ধরনের সরকার কাঠামোর আওতায় হবে, নির্বাচন কমিশন কেমন হবে, নির্বাচনী বিধিবিধান কেমন হবে, এগুলো নিয়ে যারা বড় বড় স্টেক হোল্ডার, যারা আওয়ামী লীগ, আমি সরকার হিসেবে বলছি, আওয়ামী লীগ ইজ এ বিগ স্টেক হোল্ডার অফ দি ইলেকশন প্রসেস, বিএনপি একটা বড় স্টেক হোল্ডার। সুতরাং এই যে যারা কম্পিটিটিভ দল, সেই দলগুলোর মধ্যে আলোচনা করে একটা সম্মতিতে আসতে হবে। কেননা সর্বসম্মত নির্বাচন ব্যবস্থা যেটা এখানে ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আওতায় নির্বাচন, সেই ব্যবস্থাটাকে একতরফা ভাবে আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে। ফলে সংকটের উদ্ভবটা হয়েছে। এমন একটি নির্বাচন সময়কালীন প্রশাসনিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থা, নির্বাচন কমিশনের অবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় কেমন হবে সে ব্যাপারে একটা ঐক্যমত হলে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সম্ভব, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব, জনগণের ভোটাধিকারকে ফিরিয়ে আনা সম্ভব। সুতরাং বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করেই একটা নিষ্পত্তিতে যেতে হবে। বিএনপি সে কথাই দীর্ঘদিন ধরে বলছে যে একটি আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আসুন আমরা একটা সমাধানে পৌঁছি। সুতরাং বিএনপির একটা দাবি, বিএনপি এটা চাইছে। সুতরাং বিএনপির উপর চাপ দেওয়ার কিছু নাই। সরকার এটা অস্বীকার করছে। সরকার একসময় বলেছিল যে আমরা একটা নিয়ম রক্ষার নির্বাচন করছি এবং এই নির্বাচনের পরে আমরা আলাপ আলোচনা করে একটা পদ্ধতি উদ্ভাবন করব। তারা সেখান থেকে সরে গেছেন, তারা তাদের কথাই নেই। সে কারণেই বিএনপি আন্দোলন করছে এবং আন্দোলনের মাধ্যমে একটি আলোচনা, একটি সংলাপ, একটা সমঝোতার পথে সরকারকে নিয়ে যাওয়ার জন্য, চাপ তৈরির জন্য তারা করছে। সুতরাং এবং তারাই অস্বীকার করছে সংলাপ সমঝোতার পথে যেতে। সুতরাং আজকে সংলাপ সমঝোতার যে চেষ্টা বিএনপি, পৌঁছবার যে চেষ্টা বিএনপি, সেটাকে সরকার নানা পন্থায় সেটাকে ব্যাহত করবার চেষ্টা করছে। তারা সংলাপ সমঝোতার রাস্তায় যেতে চাইছে না, তারা বল প্রয়োগের মাধ্যমে সবকিছু সমাধান করতে চাইছে, রাষ্ট্রশক্তির প্রয়োগের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা, বিরোধী দলের দাবিকে দমিয়ে দিতে চাইছে। সুতরাং এই পরিস্থিতিতে এই যে যেগুলোর কথা আপনি বললেন যেগুলো করা হচ্ছে, এগুলো অবশ্যই সংলাপ সমঝোতার রাজনীতিকে একটা ফয়সালায় পৌঁছাবার চেষ্টা এবং পথকে বন্ধ করবার জন্যই করা হচ্ছে। আচ্ছা, তো এই মুহূর্তে যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হন অথবা কোনো কারণে উনি আদালতে যান, মোট কথা উনি যদি গ্রেপ্তার হন, তাহলে বিএনপির পরবর্তী নেতৃত্ব কে দেবেন এবং আন্দোলনটা কিভাবে হবে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো রূপরেখা অথবা কোনো কিছু আপনাদের আছে কিনা?
না, অবশ্যই আছে। আপনি জানেন যে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান, একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে তার একটি সাংগঠনিক কাঠামো আছে, কিন্তু যদিও বর্তমানে সেই সাংগঠনিক কাঠামো সঠিকভাবে কাজ করতে পারছে না, এই কারণে যে বিএনপির সদর দপ্তর বন্ধ করে রাখা হয়েছে, সরকার তালা বন্ধ করে রেখেছে, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এখন স্বাভাবিকভাবে ফাংশন করতে পারছে না, সারা দেশে অসংখ্য নেতাকর্মী বিএনপির মানে টপ লেভেলের সমস্ত লিডারদেরকে প্রায় কারাগারে রাখা হয়েছে, অনেককে তাড়া করা হচ্ছে, অনেককে ধাওয়া করা হচ্ছে, অনেককে গ্রেফতার করা হচ্ছে, অনেকে আত্মগোপনে রয়েছেন, অনেককে পঙ্গু করে দেওয়া হয়েছে, পায়ে গুলি করে গ্রেফতারের পর অনেককে নির্যাতনে তাদেরকে অকার্যকর করে ফেলা হয়েছে, এবং গোটা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক সংগঠন পরিচালনার যে স্বাভাবিক অবস্থা সেটাকে ব্যাহত করে ফেলা হয়েছে। একটি গণতান্ত্রিক সংগঠনের সবকিছুর পরেও একটি গণতান্ত্রিক সংগঠনের যতটুকু সীমিত গণতান্ত্রিক সুযোগ থাকে, স্পেস থাকে, সেটাকে ব্যবহার করে বিএনপি তার স্বাভাবিক কার্যক্রম, জনগণের সঙ্গে তার সংযোগ এটা বজায় রাখবার চেষ্টা করেছে, এবং এই স্ট্রাকচার একজন যখন থাকে না তার পরবর্তী ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবার যে প্রক্রিয়া রাজনৈতিক এবং গণতান্ত্রিক সংগঠনে থাকে সেটাই অনুসরণ করা হবে। এটা হচ্ছে সাংগঠনিক নেতৃত্বের কথা আমি বললাম। আর আরেকটা বিষয় আপনি জানেন যে আন্দোলনের নেতৃত্ব, যখন আন্দোলন চলতে থাকে, কর্মসূচি ঘোষণা হতে থাকে, সামনের নেতৃত্ব যখন অনুপস্থিত থাকেন, তখন রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই একটি নেতৃত্বের ধারা গড়ে ওঠে, একটা প্রক্রিয়া গড়ে ওঠে, একটা স্ট্রাকচার, একটা কাঠামো এটা গড়ে ওঠে। তো সেটা সাংগঠনিক একটা নেতৃত্ব আছে। সাংগঠনিক নেতৃত্ব যদি মানে স্বাভাবিকভাবে কার্যকর না থাকে, তখন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটা নেতৃত্ব গড়ে ওঠে, জনগণের মধ্য থেকে, সমর্থকদের মধ্য থেকে, কর্মী লেভেল থেকে, তখন এসে অনেক নিচু স্তর থেকে এসে উচ্চ স্তরে দায়িত্ব পালন করা হয়, এবং সেটাই সেভাবেই হবে বলে আমরা মনে করি, এবং সারা দুনিয়াতেই যেভাবে হয়েছে। ধন্যবাদ জনাব মারুফ কামাল খান। বিভিন্ন স্বৈরাচারী সরকার অনেক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছেন, সেই সমস্ত রাজনৈতিক দলের যে পন্থায়, যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ায় নিচ থেকে এসে উপরের দিকে স্থানগুলো পূর্ণ করে এগিয়ে নিয়ে যাওয়া আন্দোলনকে, সংগঠনকে, সেভাবেই হবে। ধন্যবাদ জনাব মারুফ কামাল খান টাইম নিউজের সাথে যুক্ত হবার জন্য। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ আপনাকেও এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতারা যারা শুনলেন তাদের সকলকে ধন্যবাদ, প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সরাসরি কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেলের সাথে। এবারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি স্কুলগুলোতে ঈদের ছুটি ঘোষণা করায় মেয়র বিল ডি প্লাজিওকে অভিনন্দন জানিয়েছে। বৃহস্পতিবার ব্রঙ্কসের পার্ক চেস্টারে মেহমান রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল শহীদ। সভা পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম মিয়া। বক্তব্যে শেখ আল মামুন, মোহাম্মদ সুলেমান আলী, রফিকুল ইসলাম, আব্দুল বশির খান এবং সাংবাদিক হাবিবুর রহমান বিল ডি প্লাজিওর এই পদক্ষেপকে অভিনন্দন জানান। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরে আসছে শীঘ্রই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে থাকবে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেল বাংলাদেশ, আনন্দ উল্লাস। ব্যাপক তুষারপাতের মধ্য দিয়ে মার্চেও আরেকটি দিন পার করছে নিউইয়র্কবাসী, তবে শুক্রবার দিনটি হতে পারে রৌদ্রোজ্জ্বল। AAA কনসাল্টিং অ্যান্ড গোল্ড মাইন ট্রাভেল। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আমরা নিউ ইয়র্কের ব্যস্ততম জ্যাকসন হাইট অ্যান্ড জামাইকায় আমাদের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সেবাসমূহ অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন, ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্রাভেল এজেন্ট। আপনাদের যে কোনো ধরনের সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন 718-478-0003। আপনাদের অতিরিক্ত সেবার জন্য বাংলাদেশের বারিধারায়ও আমাদের একটা পৃথক অফিস রয়েছে, ওখানে যোগাযোগ করতে পারেন 02-984-0954। শুরু হয়েছে ট্যাক্স ফাইলিং সিজন। 6 থেকে $24,000 ট্যাক্স ছাড় আপনিও পেতে পারেন। আপনার দৈনন্দিন জীবনের অনেক খরচ আছে যেগুলো থেকে ট্যাক্স ডিডাকশন পেতে পারেন। আমরা শতকরা 100% গ্যারান্টি সহকারে ক্রেডিট রিপেয়ার করে থাকি।
আমাদের অন্যান্য সার্ভিস ট্যাক্স প্রিপারেশন, অ্যাকাউন্টিং, ডেপ্ট সেটেলমেন্ট, নোটারি সার্ভিস, ইন্স্যুরেন্স। এছাড়াও আমরা হ্রাসকৃত মূল্যে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রয় করে থাকি। যোগাযোগ প্রফেসর এহতেশামুল হক, সাউথ ইস্ট ইউএসএ ইনকাম ট্যাক্স সার্ভিস, সাউথ ইস্ট ইউএসএ ট্রাভেল অ্যান্ড ট্যুরস, 7232 ব্রডওয়ে, সুইট নাম্বার 407A408, জ্যাকসন হাইটস। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত টাইম নিউজে। চলুন ফিরে যাচ্ছি বাদ বাকি সংবাদগুলোতে। প্রথমেই বিশ্বকাপ ক্রিকেটের খবর। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো। ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের নেলসনে 6 উইকেটের এই জয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন আরেকটু উজ্জ্বল হলো মাশরাফি সাকিবদের। বিশ্বকাপে এটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ রানের টার্গেটে তাড়া করে জয়ের রেকর্ড। পুলক মাহমুদের রিপোর্ট। 319 রানের বড় টার্গেট তাড়া করতে যেয়ে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া ওপেনিং ব্যাটসম্যান এলামুন হক ব্যাটিংয়ে নামেননি। তার জায়গায় তামিমের সঙ্গে জুটি গড়েন সৌম্য সরকার, কিন্তু 5 রানে তার বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ও রিয়াদের 139 রানে প্রতিরোধ করে বাংলাদেশ। বিশ্বকাপে যে কোনো উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। 62 রান করে আউট হন রিয়াদ। ক্রিজে আসেন এরপর মুশফিক। তামিম ও মুশফিকের দায়িত্বপূর্ণ ব্যাটিং আবারও স্বপ্ন দেখায় বাংলাদেশকে, কিন্তু ব্যক্তিগত 95 রানে তামিম আউট হলে কিছুটা যেন থমকে যায় টাইগারদের ইনিংস। তবে হাফ সেঞ্চুরি করে আবারও দলের রানের চাকা সচল রাখেন মুশফিক। তিনি আউট হন ব্যক্তিগত 60 রান করে। বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দিতে বাকি কাজটুকু সারেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। ইনিংসের শেষ পর্যন্ত থেকে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রাখেন তারা। সাকিব 52 ও সাব্বির 42 রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। 38 রানে স্কটল্যান্ডের 2 ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন বাংলাদেশের বোলাররা। চাপে পড়ে স্কটল্যান্ড, প্রতিরোধ গড়ে কোয়েটজার ও ম্যাট পাঁচানের ব্যাটে। তৃতীয় উইকেটে 78 রানে জুটি গড়েন এই দুইজন। স্কটিশদের অন্য ব্যাটসম্যানরা যখন অল্প রানে আউট হয়ে যাচ্ছেন, তখন ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে 150 রান করে দলকে বড় স্কোর করতে সাহায্য করেন কোয়েটজার। শেষ পর্যন্ত 134 বলে 156 রানে তিনি আউট হন। স্কোর বোর্ডে ততক্ষণে 250 রানে কোটা পেরিয়ে গেছে স্কটিশরা। শেষ পর্যন্ত 8 উইকেটে 50 ওভারে 318 রান তোলে স্কটল্যান্ড। পুলক মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। দর্শক, এবারে আপনাদের জানাচ্ছি আবহাওয়ার খবর। ব্যাপক তুষারপাতের মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনটি পার করেছে নিউ ইয়র্কবাসী। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 ডিগ্রি ফারেনহাইট আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি ফারেনহাইট। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 14 ডিগ্রি ফারেনহাইট। বৃহস্পতিবার রাত পর্যন্ত টানা তুষারপাত অব্যাহত থাকলে শুক্রবার দিনটি রৌদ্রোজ্জ্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, সংবাদের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। এফবিআইকে ঘুষ দিয়ে গোপন তথ্য সংগ্রহের মামলায় রিজভী আহমেদ সিজারকে 42 মাসের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্স ফেডারেল আদালত। একদিন বিরতির পর ফের ভারী তুষারপাতে ঢেকে গেছে পুরো নিউ ইয়র্ক। অচল হয়ে পড়েছে জীবনযাত্রা, কমিউনিটির ব্যবসা বাণিজ্যেও মন্দা। নিউ ইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্টে অবতরণ করতে যেয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল ডেল্টা এয়ারলাইন্সের বিমান, আহত 24 যাত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।